আছে এখানে ডিজিটাল খবর, ডিজিটাল খবরের কেউ আছে? না না না, পরে না, এটা আমি আগে বলে যাচ্ছি যে এতক্ষণ ধরে রেডি হইলাম, এই ক্লিপ লাগাইলাম, আপনারা এই ছোট ছোট ফুটেজগুলো নিয়ে আপনারা যদি রিলস আকারে ছাড়েন, হ্যাঁ আপনাদের পেজে হয়তো ভিউ হবে, কিন্তু আমাদের জন্য এটা খুবই বিব্রতকর ভাইজানেরা। আপনারা যদি আপনারা নিশ্চয়ই জান না আমরা বিব্রতকর সিচুয়েশনের মধ্যে পড়ি। ওনাকে আমি টেক্সটও পাঠাচ্ছি, দেখেন তো রিপ্লাই দেন। হ্যাঁ আপনারা একটু বলে দিন, আমি এই জন্য ইচ্ছা করে বললাম। হ্যাঁ এই যে সিচুয়েশনটা গেল জুলাই থেকে এই পুরো সিচুয়েশনটা আসলে কেমন সময়টা গেছে বা সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে বলতে বলি একটু আপনার মতামত। জুলাই তো বলবো জুলাই হচ্ছে মানে ট্রমাটাইজের মাস, সবাই আমার মনে হয় এই পুরো টাইমটাতে ট্রমাটাইজ ছিল এবং এক ধরনের অস্থিতিশীলতা বা অনিশ্চিত একটা এক ধরনের অনিশ্চিত আতঙ্কের ভিতর দিয়ে কাটতে হয়েছে। আমার মনে হয় আসলে যারা সামনাসামনি দেখছেন ওই জুলাইয়ের সমস্ত ঘটনা, সমস্ত রক্ত, সমস্ত যুদ্ধ, আমার মনে হয় মানে ওই ট্রমা থেকে আমার মনে হয় না কেউ এখনো পুরোপুরিভাবে বের হতে পারছে। জানতে চাচ্ছি যে অবসর সময়টা আসলে কিভাবে কাটে, যেহেতু জুলাই মাস শুধু বলবো না, হ্যাঁ বছরের বিভিন্ন সময় কোভিডের সময়ও মানুষ কারো কাজ ছিল না, এই অবসর সময়টা আসলে কি করে? অবসর সময়টা আমরা যেটা করি, আমরা চেষ্টা করি আসলে একটু নিজেকেই সময় দেওয়ার, নিজের পরিবারকে সময় দেওয়ার। থ্যাংক ইউ ভাই, আপনি একমাত্র ভালো মানুষ সেবা করছে। ওকে, তো সেটা হচ্ছে অবসর সময়ে যখন আমরা সময় পাই তখন আমরা বেশিরভাগ মানুষই চেষ্টা করি, বা আমরা শিল্পীরা বা আমি চেষ্টা করি, সবার হয়ে প্রতিনিধি হয়ে কথা না বললে আমি চেষ্টা করি যে পরিবারের সবাইকে সময় দেওয়া, মানে পরিবারের সবাই মিলে কিছু করা বা বাসায়ই থাকা বা সবাই মিলে কোথাও যাওয়া, মানে পরিবারের মানুষজনদেরকে নিয়ে থাকা। কখনো কি মনে হয়েছে যে অভিনয় শিল্পী কেন হলাম, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে অভিনয় শিল্পীদের কোনো না কোনো সময় কাজের মানে আসলে কাজ হাতে থাকে না বা অবসর সময় চলে আসে, না অভিনয় শিল্পী কেন হলাম এই প্রশ্ন কখনোই নিজেকে করি নাই বা ওই প্রশ্নটা নিজের প্রতি আসে নাই। বরং আমি বলতে চাই যে আমি খুবই প্রাউড, ভেরি প্রাউড অফ মাই সেলফ, এবং আমি খুবই কৃতজ্ঞ, আমি খুবই গ্রেটফুল প্রথমে আমার সৃষ্টিকর্তার কাছে এবং আমার পরিবারের কাছে, যারা আসলে এই অভিনয় জগতে আসার জন্য আমাকে সাপোর্ট করেছিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ এই যে আজকে আপনারা এতগুলো ক্যামেরা আমার সামনে, আমি যদি অভিনেত্রী না হতাম আপনারা তো আমাকে মানে পাত্তাই দিতেন না, সত্যি কথা। যদি আমি সাধারণ মানুষ হতাম আপনারা আমাকে পাত্তা দিতেন না। আমি খুবই সাধারণ একটা মানুষ এখনো পর্যন্ত। সো আমি আপনাদের কাছ থেকে যেই ভালোবাসা পাই বা আমার প্রতি আপনাদের যে আগ্রহ, বা কোথাও গেলে অভিনেত্রী হিসেবে অনেক সম্মান পাই, সামহাও মানুষ চেয়ারটা ছেড়ে দেয় যে আপু বসেন, তো এটা এক ধরনের সম্মান আমি মনে করি এবং আমি খুবই প্রাউড এটা নিয়ে, মানে অহংকারী না, মানে আমি খুবই গ্রেটফুল, আমি খুবই কৃতজ্ঞ। সেটা হচ্ছে আপনি প্রচন্ড ক্রিকেট পছন্দ করেন, আমি নিজে দেখেছি আপনি বেশ কয়েকবার স্টেডিয়ামে গেছেন, তো ক্রিকেটারদের সাথে খুব ভালো একটা সম্পর্ক, খেলা দেখতে গেছেন। তো সম্প্রতি দুই ক্রিকেটারের বিরুদ্ধে মামলা হয়েছে, একজন দর্শক হিসেবে, একজন অভিনেত্রী হিসেবে ব্যাপারটি কিভাবে দেখেন সাকিব এবং আশরাফের বিরুদ্ধে? আসলে এটাও তো এক ধরনের মানে প্রশাসনিক প্রশ্ন। আমি ব্যক্তিগত মানুষ হিসেবে বা দর্শক হিসেবে বা একজন ক্রিকেট লাভার হিসেবে আমি বলতে চাই যে আমি জানি না এটা নর্মাল প্রসেস কিনা, যে আসলে রাষ্ট্রীয় কোনো ঝামেলা হইলেই পরে সবার নামে মামলা হইতে হবে, বা এটা মেবি ওইরকম ধরনের কোনো প্রসেসের কারণে ওনারা পড়ছেন। কিন্তু খামাখা হয়রানি দিয়ে মামলা করাটা, এটা আমার মনে হয় আপনি মানে কেউই সাপোর্ট করবে না, সেটা আমি হই, সেটা সাধারণ জনগণ হোক, সেটা জার্নালিস্ট হোক, কেউই আসলে অহেতুক হয়রানি মামলা নিয়ে মানে মামলায় যদি পড়ে এটা কারোর জন্যই সুখকর নয়। সো এগুলোর থেকে মানে ওইটা যদি তদন্ত করে হয়, মামলাটা যদি তারা দোষী সাব্যস্ত হন, মামলা তো যে কেউই করতে পারে, কিন্তু আমাদের সমস্যা কি আমি বলি, এখন আপনিও চাইলে আমার নামে মামলা করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আমরা জাজ করে ফেলি, মামলা হয়ে গেছে বলেই আমরা জাজ করে ফেলি। তো মানে জাজমেন্টটা এখনো আসে নাই, শুধু মামলা হওয়ার পরেই আমরা তাকে দোষী সাব্যস্ত করে দিই, ওর নামে মামলা হয়েছে তার মানে ও দোষী। বিষয়টা তো তা না, মামলা তো যে কেউ করতে পারে, আমিও এমন করতে পারি আপনার এগেইনস্টে মামলা, আপনি আমাকে এই প্রশ্ন করলেন কেন, এই জন্য আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি, তার মানে কিন্তু আপনি দোষী নয়, সেটাও আমাদের মনে রাখতে হবে, যেটা আমরা মনে রাখতে পারি না বেশিরভাগ সময়। সো ওই জায়গাটা সেন্সিটিভ জায়গা থেকে আসলে এটা হ্যান্ডেল করা উচিত, এবং যারা আসলেই এই অরাজকতা, এই খুনের সাথে জড়িত না, তাদেরকে বাহিরে রাখা উচিত। লাস্ট কিছুদিন গেল এই সংগঠনটা, আজকে একটা বৃহৎ আকারে আপনারা সবাই এসেছেন, মানে এখান থেকে হচ্ছে
সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে দেখলে যে চড়াই-উতরাইটা বা এই গ্রুপ বা নাসিম ভাই বলি বা রনক ভাই বলি তাদের বিরুদ্ধে যে কথাগুলো উঠেছে আসলে একজন শিল্পীর জায়গা থেকে সামগ্রিক বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং কিভাবে দেখছেন এবং আজকে যে সিদ্ধান্তগুলো আসবে অভিনয় শিল্পী হিসেবে সেগুলো কিভাবে নেবেন? মানে একজন শিল্পী হিসেবে আপনার এই প্রশ্নের উত্তর আমি এক লাইনেই দিতে চাই। বিভাজন চাই না, রিফরমেশন চাই, এবং একসাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একই ছাতার নিচে আমরা কাজ করতে চাই। সেটা অভিনয় শিল্পীদের সমগ্র অভিনয় শিল্পীদের উন্নয়নে আমরা কাজ করতে চাই। এইটুকুই বলতে চাই। শিল্পী হিসেবে এই যে আলাদাভাবে তাদেরকে যেভাবে অন্যান্য সাধারণ শিল্পীরা তাদেরকে এভাবে যেভাবে ট্রিট করছে আসলে রাজনৈতিক দলের মদতদাতা হিসেবেও তাদেরকে এখন ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে আসলে একটা শিল্পী হিসেবে আপনিও তো দীর্ঘদিন ধরে এই অঙ্গনে জড়িত, কিভাবে দেখেন এই জায়গাটা আসলে? ওই যে বললাম যে আসলে আমরা মামলা হয়ে গেছে, একজনের নামে মামলা হয়েছে, সেটা শোনার পরই আমরা নিজেরাই জাজমেন্টে চলে যাই যে ওরা আসলে দোষী। কিন্তু মামলার তদন্ত বা থাকে না জজ সাহেবের কাছে সব তদন্তের বা সব তথ্য প্রমাণাদি পেশ, তারপরে জজ সাহেবের রায় তো শেষ রায়, মানে উনি তো রায় দেন যে তুমি দোষী, তোমাকে এই শাস্তি দেওয়া হলো, তুমি দোষী না, সো তোমাকে শাস্তি দেওয়া হলো না। সো আমরা যেটা করি, আমরা প্রথম লাইনটা শুনেই পরবর্তীটুকু বলে যাই, আমরা দোষী বলে ফেলি। সো আমি ওই ধরনের মানুষ বা ওই ধরনের বিবেচনার মানুষের দলে থাকতে চাই না। আমি সুন্দর চাই, সুস্থতা চাই, আমি স্বচ্ছতা চাই। বেশ কিছুদিন ধরে বিশেষ করে গত যে সরকার ছিল সে আমলে আমরা দেখেছি অভিনয় শিল্পী যারা ছিল অভিনয় সত্তা থেকে বের হয়ে চাটুকারিতার সত্তায় তারা প্রবেশ করেছে, অভিনয় শিল্পটাকে বাদ দিয়ে। কারা এটা, কারা? অনেক অভিনয় শিল্পী দেখেছি যে সরকারের গুণগান গেতে, নাম বলেন, যেমন আলো আসবে গ্রুপে যারা ছিল, নাম বলেন। এখানে অন্য বিশ্বাস থাকতে পারে, নাসিম ভাই থাকতে পারে, রনক ভাই ছিল, এছাড়াও আরো ছিল, ফেরদৌস ছিল বা হচ্ছে নিপুণ ছিল, রিয়াজ ভাই ছিল, এই ধরনের যারা শিল্পীরা ছিল, এই যে সত্তাটা বাইরে রেখে যে এই সরকারের নানান ধরনের কর্মকাণ্ডের সাথে ধরেন ফেরদৌস ভাইয়ের কথা আপনি বললেন, উনি একজন নির্বাচিত সংসদ সদস্য, উনি আমাদের অনেক সিনিয়র একজন অভিনেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন নায়ক। উনি রাজনীতিবিদ, ওনার পরিচয়ের আগে কিন্তু প্রথম ওনার পরিচয়, উনি একজন পাবলিক ফিগার, উনি একজন বাংলাদেশের মানুষের নায়ক বা সিনেমার নায়ক। সো ওনারা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবেন, এটাই স্বাভাবিক, কারণ ওনার সরকারের নির্বাচনকৃত সদস্য। এখন প্রত্যেকটা শিল্পী ব্যক্তিগতভাবে যে কোনো দলের সাপোর্ট করতেই পারেন, এটা শিল্পী শুধু নয়, একটা দেশের, একটা স্বাধীন দেশের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারের মতোই যে আমি ওনাকে সাপোর্ট করি, কারণ ওনাকে আমার পছন্দ বা ওনার কার্যক্রম আমার পছন্দ, বা উনি দেশের জন্য এটা করছেন, দেশের মানুষের জন্য এটা করছেন, আমি ওনাকে সাপোর্ট করি। উনি করছেন না, আমি ওনাকে সাপোর্ট করি না। এখন ধরেন যেই মানুষটা বহুদিন ধরে একটা রাজনৈতিক দলের সাথে বা একটা রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িত, হুট করে এসেই তার একটা খারাপ দিক দেখে তারা ওইখান থেকে সরে আসবে কি আসবে না সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, আলোকে আলো এবং কালোকে কালো বলার শির দ্বারা আমাদের সবার থাকা উচিত। আমি শুধু এইটুকুই বলতে চাই। এই শিল্পীরা যারা ছিল, আপনি যদি দেখেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, শিল্পী হিসেবে সেটাকে কিভাবে দেখবেন? ব্যবস্থা বলতে কি ধরনের? আইনি প্রক্রিয়া যদি যায়, আমি ওভাবেই দেখবো, ব্যবস্থার আইনি প্রক্রিয়া হয় বা মামলা যদি হয়, তাহলে মামলা হলে আমি অপেক্ষা করব জাজের রায় দেওয়ার জন্য, জাজমেন্ট কি হয় বা সর্বোচ্চ আদালতে তাদের রায় কি হয়, আমি সেই রায়ের ভিত্তিতেই তাদেরকে জাজ করতে চাই। আগে থেকেই কোনো কিছু না জেনে না শুনে আমি তাদেরকে জাজ করতে চাই না, কারণ তাদের রেগুলার লাইফে তাদের সাথে কিন্তু আমি জড়িত না, আমি রেগুলার 24 ঘন্টা তাদের সাথে ওঠা বসা করছি না। অল্প কিছু সময় আমরা একসাথে সেটে থাকি, আমাদের একসাথে দেখা হয়। তো তারা ব্যক্তিগত জীবনে কিভাবে কে কোন সংগঠনের সাথে জড়িত আমরা কেউ জানি না, কিন্তু যেহেতু এটা অভিনয় শিল্পী সংঘ একটা সংগঠন, এটাতে তো আমরা সবাই একসাথে আছি, এইটা যেন কালিমা মুক্ত থাকে, এটাও একটা আমাদের প্রচেষ্টা। ভবিষ্যতে আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা? খুবই রাজনৈতিক প্রশ্ন। আমার রাজনীতিতে আসার সম্ভাবনা খুবই কম, কারণ সত্যি কথা বলতে এখনো কথা বলতে ভয় লাগে, মানে এখনো ওই মানে 2018-র পর ওই ট্রমাটাইজ হয়ে এখনো সব কথা ক্লিয়ারলি বলতে গেলে আটকায়, যে বলবো কি বলবো না। তো রাজনৈতিক বাংলাদেশে মানে ধরেন ওই যে গঠনতন্ত্র, রাজনীতির গঠনতন্ত্র যাই হোক না কেন, এক ধরনের নিজস্ব নিজেরাই এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিজেদের সুবিধার জন্য আমরা তৈরি করে ফেলি। তো বাংলাদেশের পলিটিক্স আমরা সবাই করি। পলিটিক্স আসলে আমরা যে চিন্তা করতে জানে সেও পলিটিক্স করে, কিন্তু মানে পলিটিক্স কিসের জন্য, কার জন্য, বা মানে পলিটিক্স ফর হোয়াট, পাওয়ার
নো, আমি পাওয়ারের জন্য পলিটিক্স করতে চাই না, বা রাজনীতিতে পাওয়ারের জন্য আসার কোনো ইচ্ছা আমার নেই। আপু একটা কথা বলবেন, কিছুদিন